নমস্কার। কয়েকটি বিষয়কে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি রাজনৈতিক দল অনুগামী যুব সংগঠনও ময়দানে আছে, ইস্যুভিত্তিক কর্মসূচি সংগঠিত করছে। আজ মণিপুর ইস্যুতে কর্মসূচি সংগঠিত করলো যুব কংগ্রেস। আগরতলায় সেই কর্মসূচি সংগঠিত হয়, তার পাশাপাশি বিবৃতি তো রয়েছে বিভিন্ন সংগঠনে। আগরতলার কর্মসূচি থেকে সরাসরি যে বক্তব্য যুব কংগ্রেস নেতৃত্ব রেখেছেন সেটা অবশ্যই আপনাদেরকে আমরা শোনাবো। হয়তো আপনারা অনেকে আমাদের মাধ্যম থেকে সেই বিষয়বস্তু সম্পর্কে অবগত হয়েছেন। আগামী 20 নভেম্বর, আমরা তার আগেও বলেছি, 20 নভেম্বর থেকে যুব মোর্চার মানে বিজেপির যুব বাহিনী, যুব ব্রিগেড কর্মসূচি সংগঠিত করছে। যে কর্মসূচির ঘোষণা আগেই দেওয়া হয়েছে, আমরা এই বিষয়গুলো উত্থাপন করেছি। আপনাদের প্রত্যেকের কাছে বিষয়গুলো উত্থাপন করার অর্থ এই যে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ছাত্র যুব সংগঠনকে ময়দানে নামিয়ে রাজনীতির পারদ যে মাপছেন সেটা প্রমাণ। ইস্যুভিত্তিক কর্মসূচি সংগঠিত হয়েছে, বেশ কয়েকটি কর্মসূচি বামপন্থী যুব সংগঠন ছাত্র সংগঠন করেছে। তারপর তারা তাদের মতন করে গোটা রাজ্যে কর্মসূচির ঘোষণা দিয়েছে এবং আপনারা প্রত্যেকেই জানেন আগরতলায় কনভেনশন থেকে আগামীর কর্মসূচি বামপন্থী যুব সংগঠন সেখানে ঘোষণা করেছিল। তার পাশাপাশি যুব মোর্চা সেখানে আগরতলায় বৈঠক করে, বৈঠক থেকে আগামীর কর্মসূচি সেখানে ঠিক করে সেই কর্মসূচির রূপায়নে এই মুহূর্তে সবচেয়ে প্রস্তুত তারা রয়েছেন, সেই দাবি সাংবাদিক সম্মেলনে করেছেন যুব মোর্চার প্রদেশ সাধারণ সম্পাদক রানা ঘোষ সহ অন্যান্যরা। এবং আজকের এই সাংবাদিক সম্মেলন যেমন যথেষ্ট গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি যুব মোর্চার প্রদেশ সভাপতির সুশান্ত দেবের বক্তব্য আমাদের সঙ্গে টিভি24-এর সঙ্গে তিনি যে কথাগুলো বলছেন সেখান থেকেও তার বিষয়বস্তু সম্পর্কে তিনি উল্লেখ করার চেষ্টা করছেন এবং তাতে আগামী 20 নভেম্বরের কর্মসূচিকে যে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখার অর্থ এই যে এই কর্মসূচি থেকে শক্তির জানান দিচ্ছে সেটা কিন্তু প্রায় প্রত্যেকের বক্তব্য থেকে পরিষ্কার। পাল্টা যুব কংগ্রেসের কর্মসূচি ঠিক সেই অর্থে বলা যায় না যে ইস্যুতে কর্মসূচি, সেই ইস্যু হচ্ছে মণিপুর। যদিও মণিপুর ইস্যুতে হয়তো কেউ কেউ বলবেন যে শাসকের তরফে তো কিছুই বলা হয় না বা কিছু বক্তব্য নেই, আবার কেউ কেউ বলবেন বিরোধীরা তাতে সরব হয়েছে, যুব কংগ্রেস আগরতলায় কর্মসূচি সংগঠিত করেছে এবং সেই কর্মসূচির নিরিখে তারা যে তাদের বক্তব্যগুলো উপস্থাপন করেছেন এই বক্তব্যগুলো অবশ্যই আমরা শুনবো, আপনাদের প্রত্যেককে আমরা তুলে ধরব। তার পাশাপাশি আমরা এতটুকু বলছি, আপনারা আপনাদের মতন করে মতামত দেবেন, আপনাদের মতন করে বিষয়বস্তু সম্পর্কে তুলে ধরবেন এবং আপনারা যে কথাগুলো তুলে ধরার চেষ্টা করছেন আমরা সেদিক থেকে ব্যাখ্যা দেব, হয়তো বা আপনাদের মতন করে আপনারা ব্যাখ্যা দেবেন। নমো যুব বাইক যাত্রা যে কর্মসূচি যুব মোর্চা নিয়েছে তার আনুষ্ঠানিক লোগো প্রকাশ, গেঞ্জি প্রকাশ সবকিছু হয়েছে সাংবাদিক সম্মেলনে এবং অবশ্যই এই সময়ের মধ্যে এই বিষয়গুলোকে আরো একবার তুলে ধরার প্রয়াস সেখানে নেওয়া হয়েছে এবং যুব কংগ্রেসের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি থেকেও তারা তাদের বার্তা, তারা তাদের বক্তব্য তুলে ধরেছেন। মণিপুর জ্বলছে এবং সেদিক থেকে সুবিচার প্রার্থনা করে সেখানে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি সংগঠিত করেছে যুব কংগ্রেস এবং সেই কর্মসূচির নিরিখে তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। উভয় দিক থেকে আমরা বক্তব্য শুনবো, পরপর প্রত্যেকেরই বক্তব্য আমরা শুনবো, আপনাদেরও কথা শুনবো, আপনারা কথা বলবেন। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আপনারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনেন, নিয়মিত আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং তার পাশাপাশি আমরা যে কয়েকটি বিষয় উত্থাপন করি সেই বিষয় সম্পর্কে অবগত হন এবং সেই বিষয় সম্পর্কে কথাগুলো বলতে চান। আপনারা হয়তো অনেকে বলবেন যে এই সময়ের মধ্যে আপনারা অনেকে আছেন, যে স্থানীয়ভাবে কতগুলো বিষয়কে আপনারা গুরুত্ব দিতে চান, সেটা রাজনীতি হোক কিংবা বলা যেতে পারে সামাজিক কোনো বিষয় হোক। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আপনি কি আমার কথা শুনছেন? আপনি কি আমার কথা শুনছেন? আমরা বলছি মাঠে যুব কংগ্রেস প্রস্তুত, যুব মোর্চাও।
নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো, হ্যালো। আপনি লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ, বলছি যে দাদা, আজকে তো আপনাদের হেডলাইনটা হলো যে পাশাপাশি দুই যুব সংগঠন, হ্যাঁ, যে কোনো একটা ইস্যু নিয়ে নামছে, মাঠে নামছে, এটাই তো? অবশ্যই। আচ্ছা, আমরা তো ধরে নিলাম যে যুব কংগ্রেস নামছে মণিপুরের ইস্যুটা, হ্যাঁ, কিন্তু যুব মোর্চা যে নামছে মাঠে, এটা কোন ইস্যুর ভিত্তিতে নামছে ওনারা? এই যে মণিপুরে এতগুলি ঘটনা হলো, এতগুলি মৃত্যুর মুখে মানুষ চলে গেল, হ্যাঁ, এটা নিয়ে এখন পর্যন্ত যুব মোর্চার কোনো মুখ খুলেছে? সবকিছু ওনারা রাজনীতি দেখেন, ওনাদের কি মানে বাস্তবিক কোনো জ্ঞান বুদ্ধি নেই যে আমরা শুধু রাজনীতিটা কি দেখছি? এতগুলি যে মানুষের যে প্রাণ হানি হচ্ছে সেগুলো নিয়ে কি ওনাদের কোনো দায়বদ্ধতা নেই? আর তিনি সুশান্ত দেব, হ্যাঁ, ওনাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু এখন বলেও আমার মনে হয় কিন্তু আমি ওনার থেকে এটা অ্যাকসেপ্ট করিনি যে এই বিষয়টা নিয়েও উনি কিছু বলেননি। যে মণিপুরে এতগুলি ঘটনা হয়ে গেল, শুধু মণিপুরে না, আপনি দেখুন বিশালগড় চত্বরে প্রতিদিন একটা না একটা সন্ত্রাসের ঘটনা আপনি পেয়ে যাচ্ছেন প্রতিদিন। এগুলি নিয়ে ওনার কোনো বক্তব্য এসেছে এখন পর্যন্ত? উনি মুখ বন্ধ করে চুপচাপ বসে আছেন। এটাই আমার বলার ছিল। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? হ্যালো। নমস্কার। হ্যাঁ বলুন। বিষয়টা হচ্ছে মাঠে যুব কংগ্রেস প্রস্তুত, যুব মোর্চা আসলে তারা প্রস্তুত থাকবে, কারণ যুব কংগ্রেস মাঠে নামার কারণ হলো, কারণ সারা ত্রিপুরা রাজ্যের প্রেক্ষাপটে এবং ত্রিপুরার বাইরেও মণিপুরে আজকে বিগত অনেকদিন ধরে যে অগ্নিগর্ভ হয়ে যাচ্ছে, কিন্তু কেন্দ্রের বিধি সরকার সেদিকে কোনো মাথা ঘামানোর চেষ্টা করে না, সেকে নিষ্পত্তি করার চেষ্টা করেনি। তার পাশাপাশি ত্রিপুরা রাজ্য সেই ধরনের একটা ঘটনা ঘটে যাচ্ছে, ঘটে চলছে। গন্ডাছড়া থেকে রানীর বাজার থেকে কদমতলা থেকে পানিসাগর থেকে এবং আগরতলা গুরুত্ব করো, সেটা আইনগতভাবে হয়েছে বুলডোজারের মাধ্যমে। কিন্তু কংগ্রেস তো নামছে তার প্রতিবাদ জানানো এবং মানুষের দৈনন্দিন জীবনের যে নির্ভর উপরে কাজ করো তার প্রতিক্রিয়ার জন্য যুব কংগ্রেস নেমেছে। আর যুব মোর্চা থেকে কোন প্রতিবাদে নেবে নামবে সেটা আমরা পূর্বের মাধ্যমে জানতে চাই। ত্রিপুরায় যে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ লাগাম ছাড়িয়ে দিয়েছে তার জন্য প্রতিবাদ করুক। যারা দুস্থ মানুষ হয়েছে, যাদের আক্রান্ত হয়েছে তাদের জন্য কথা বলুক। আগরতলা গুল চক্করের মাধ্যমে আকাশের নিচে বাস করছে তার জন্য কথা বলুক। পানিসাগরে যারা আক্রান্ত হয়েছে তাদের জন্য কথা বলুক। কিন্তু তারা সেই ধরনের কথা বলবে না। যখন কংগ্রেস সিপিএম যখন মাঠে নামে তখন তাদের একটু ঘুম ভাঙে, কিন্তু ঘুম ভাঙার কারণ বেশি দিন থাকতে পারে না, কারণ তারা হলো অর্থর বলে, এই অর্থর্বল দিয়ে কিন্তু তারা চলছে। আর বাম কংগ্রেস তারা রয়েছে মানুষের জনতার রায়ের উপরে, জনতার উপরে কিন্তু মাঠে নামছে। কিন্তু সেটা আমরা প্রত্যক্ষভাবে সেটা যতটুকু মালুম করতে পারি। আমরা আশা করি এই কংগ্রেসের ডাক এবং সিপিআইএম এর ডাকে সারা ত্রিপুরা রাজ্যের মানুষ সারা দেওয়ার কথা। কারণ যেভাবে ত্রিপুরা রাজ্যে বেকারের যে ঊর্ধ্বমুখী হয়ে রয়েছে, যে সরকার নিয়ন্ত্রণ করার জন্য কোনো প্রতিশ্রুতি মানে গ্রহণ করছে না, বেকারকে কিভাবে স্থায়ী সমাধান করা যায় সেটাকে সেই জন্য কোনো চিন্তা ভাবনা করছে না। সাধারণ মানুষ কিভাবে বাঁচবে সেই জন্য কোনো চিন্তাধারা করছে না। গ্রামের গঞ্জে যে রাস্তাগুলো যে নষ্ট হয়ে গেছে সেদিকে কিভাবে মেরামত করবো সেদিকে কিন্তু চিন্তা ভাবনা করছে না। তারা তাদের মতন করে প্রতিযোগিতা চলছে এবং তাদের মতন করে এডভার্টাইজের মাধ্যমে চলছে, কিন্তু প্রতিনিয়তই চলছে। কিন্তু অ্যাডভার্টাইজের মাধ্যমে না, প্যাডে যখন সইব পিঠেও তখন সয়। কারণ যখন প্যাডে সইতো না পিঠে তখন সইতো না। কারণ বাম কংগ্রেস যারাই বিরোধী রয়েছে তারা মাঠে থাকছে না, আগামী দিনেও থাকবে। এই রাজ্যের বুকে আমরা বিভিন্ন সময় মানুষের পাশে, আর্তদের পাশে, অসহায়ের পাশে
গরিব দুস্থদের পাশে আমরা দাঁড়িয়েছি এবং সময় সময় আমরা তাদের থেকে সমর্থন পেয়েছি। তারা আমাদেরকে বিভিন্ন সময় আমরা যে তাদের পাশে দাঁড়িয়েছি তার জন্য শুভেচ্ছা অভিবাদন আমরা তাদের থেকে আশীর্বাদ নিয়েছি। আজকে আপনাদের এখানে ডাকার মূল উদ্দেশ্য যে আমরা একটা বিশেষ কর্মসূচি রাজ্যভিত্তিক, যেটা সাবরুম মৈত্রী সেতু থেকে শুরু করে আমাদের রাজ্যের অপর প্রান্ত চুড়াইবাড়ি পর্যন্ত সমাপ্তি হয়ে আমাদের উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে এসে সেটা পরিসমাপ্তি হবে। মূলত এই নমো যুবা বাইক যাত্রা, যেটা আগামী 20 নভেম্বর থেকে সাবরুমের যে মৈত্রী সেতু আছে সেই মৈত্রী সেতু থেকে হাজার হাজার যুবক বাইক হাতে নিয়ে রাজ্যের বিভিন্ন মণ্ডল, আমাদের প্রথম অবস্থায় আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা মোটামুটি 55টা মণ্ডল আমরা প্রদক্ষিণ করব। 20 নভেম্বর থেকে 26শে নভেম্বর এই 7 দিন ব্যাপী আমাদের এই নমো যুবা বাইক যাত্রা চলবে। এই বাইক যাত্রায় আমাদের সাংগঠনিক যে 10টি জেলা আছে, এই সাংগঠনিক 10টি জেলা এবং 55টি মণ্ডল আমরা এই বাইক যাত্রার মাধ্যমে 7 দিন সমানে আমরা প্রদক্ষিণ করব এবং পুজোর ঠিক পরে এই রাজ্যের মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে দেওয়া, এই রাজ্যকে নেশামুক্ত রাজ্য গড়ে তুলতে সরকার যেইভাবে কাজ করছে, সরকারের হাতে হাত মিলিয়ে সরকারকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং এই রাজ্যে একটা সুশৃঙ্খল সরকার, একটা সুশাসনের সরকার চলছে, সেই বার্তা রাজ্যের প্রতিটা অংশে প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য। আমরা সাবরুমের মৈত্রী সেতু থেকে 20 নভেম্বর সকাল 9টায় আমরা এই যাত্রাটা শুরু করব। আমাদের রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টির শ্রী রাজীব ভট্টাচার্য এবং যুব মোর্চা রাজ্য সভাপতি শ্রী সুশান্ত দেবের হাত ধরে এই যাত্রা আমরা শুরু করব। রাজ্যের সবকটি রাজপথ পরিক্রমা করে 26শে নভেম্বর সেই যাত্রাটা শেষ হবে ধর্মনগর শহরে এবং পরের দিন 27শে নভেম্বর সকাল 12টায় সেই ধর্মনগরে দিঘির পাড় প্রাঙ্গণে তার আমাদের সরকার তো বাইক যাত্রা ব্যয় করছে, কিন্তু কৃষকের খাতায় 1000 টাকা করে দিচ্ছে, আর একটা বাইকের পিছনে 10,000 টাকা করে তেল লাগবে। এই যাত্রা না করে ওই টাকাটা যদি কৃষককে দিত, কৃষকের সবজি ধান সবজি আরো উন্নতি বেশি হতো, কিন্তু বগুড়ার দাম কিছু কমতো। ওটার জন্য প্রতিবাদ না করে ওনারা 5,000 টাকা 70 টাকাতে সামনে থেকে চোরাবাড়ি যাবে। একটা বাইকের পিছনে তেল লাগবে প্রায় 15 লিটার উপরে, মানে 1,000 টাকা 3,000 টাকার উপরে তেল লাগবে, ভালো বেশি লাগতে পারে, মানে একটা সাপোর্ট দেওয়া থাকে। কিন্তু কৃষকের যে ক্ষতি হয়েছে এটার জন্য তাদেরকে বাইকের তেল বেশি দেওয়া হবে বা বাইক ক্যাশও দেওয়া হবে, কিন্তু বিনিময়ে কৃষক পাচ্ছে না, কর্মচারীরাও পাচ্ছে না। কর্মচারীকে করতে এলো 2% ছিল হাতে, মানে সবার টাকাগুলো অ্যাডভান্স করে বন্যার যে ক্ষতিগ্রস্ত টাকাগুলো এলো এখন এটা বাইক দিতে চালিয়ে দিচ্ছে না, এটা কালা। আপনাদের যে গেঞ্জিগুলো ইউনিফর্ম লাগাইছে না, ওটা শুধু বাইক ফেলে চল, ওইটা আমরা দেখবো যে কয়েকদিন পরে আগরতলা সব মিশে যাবে গাড়ি গায়ে এই গেঞ্জিগুলো। যুব মধ্যে কারো ছেলেরা এসব গেঞ্জি কাটে না, শুধু দেখাবার জন্য লাগাচ্ছে, কালকে খুলে আবার ওই রিক্সাওয়ালা অটো রেখে দিয়ে দেবে, দাদা টাকা এটা নিয়ে নিন, এটা গাড়ি দিন, মানে এটা গাড়ি দিন না। 1,000 টাকা খরচা না করে এটা যদি কৃষক ক্ষেত্রে বা রাজ্যের উন্নতির ক্ষেত্রে বা বিদ্যুতের ক্ষেত্রে যদি এটা ইউজ করতো বা পানীয় জলে, এমন আমরা
আপনারা সামনে থেকে নেমে যাচ্ছেন ব্যাগ নিয়ে, থেকে 10,000 টাকা না, 10,000 টাকা, ওই যে 15 টাকা উঠে এসেছিল, ওইটা একটা 6 নোট হয়ে দুটো করে খাবেন। তার পরিসমাপ্তি হবে। পুরো ভারতবর্ষ এবং পুরো এই রাজ্যে সবাই আমরা জানি যে বিগত 24 মাস ধরে 2 বছরের মতন হতে গেল মণিপুরে একটি বিশাল সংকটে মণিপুরের মানুষরা দাঙ্গায়, এবং রোজ তাদের পেছনে তাদেরকে গুলি মারা হচ্ছে, রোজ মেয়েদেরকে নৃশংসভাবে, মেয়েদেরকে নগ্নভাবে হাঁটানো হচ্ছে, রেপ করা হচ্ছে। এবং আমরা জানি যে কি 2 দিন আগে জিরিবামে সেম ঘটনা হয়েছে, 4 থেকে 5 জনকে অপহরণ করে নিয়ে চলে যায়। কিন্তু আমরা দেখেছি আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উনি চুপ, আমাদের হোম মিনিস্টার অমিত শাহ উনি মণিপুর নিয়ে কোনোই কথা বলছে না। আমরা এই কথা আমাদের এলওপি লিডার রাহুল গান্ধীজিও অনেকবার ওনাকে বলেছে যে আপনি মণিপুরে যান, আপনি এই প্রবলেম সলভ করুন, কিন্তু আমরা দেখেছি যে দিনের পর দিন উনি চুপ করে বসে আছে, উনি শীত ঘুমে আছে। এবং প্রত্যেক দিন মণিপুরে কোথাও মার্ডার হচ্ছে, কোথাও মানুষকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে, মহিলাদেরকে নির্যাতন করা হচ্ছে, নগ্ন রাস্তায় হাঁটানো হচ্ছে। এটি একটি লজ্জাস্কর ব্যাপার। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এটি গভর্নমেন্ট রিপোর্টসে দেখা গেছে যে এখন পর্যন্ত 60,000 লোক বেঘর হয়ে রয়েছে, 317 জনের মতন এখন পর্যন্ত মারা গেছেন, মার্ডার করা হয়েছে, আর 7,000-এর থেকেও বেশি লোক ইনজোর্ড। তো আমরা ধিক্কার জানাই এবং আমরা অতিসত্বর রাষ্ট্রপতি শাসন চাই ওইখানে। এবং আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি আওয়াজ তুলতে চাই যে আপনি শীতঘুম থেকে উঠুন মোদিজি, এবং শীতঘুম থেকে উঠে মণিপুর, যেটা ভারতের একটি অঙ্গ, সেই মণিপুর রাজ্যটাকে বাঁচান। প্রথমে আপনাদের সকলকে নমস্কার। অ্যাকচুয়ালি আমরা ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটি একটা কার্যক্রম হাতে নিয়েছি, যেটা আপনি বলার চেষ্টা করেছিলেন। আগামী 20 তারিখ থেকে আমরা একটা যুব যাত্রার একটা সূচনা করব সাবরুম থেকে। এই যুবযাত্রা সাবরুম থেকে সূচনা হয়ে ধর্মনগর পর্যন্ত প্রায় 1 সপ্তাহ ব্যাপী এই যাত্রা আমাদের চলবে। আমরা প্রায় 55টি মন্ডল কভার করব, এবং বিভিন্ন মন্ডলে বিভিন্ন ইয়ুথ এঙ্গেজমেন্ট কার্যক্রম থাকবে, বাইক র্যালি থাকবে। এবং গোটা বিষয়টা হলো আমরা যুবকদেরকে আরো বেশি করে কিভাবে কানেক্ট করা যায়, ইয়ুথ কানেক্ট কিভাবে করা যায়, সেই উদ্দেশ্যে আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি। আমরা আমাদের বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্ক তুলে ধরবো, আমরা বিভিন্ন ট্যুরিজম স্পট গুলাকে হাইলাইট করার চেষ্টা করব, এবং আরো বেশি করে কিভাবে যুবকদেরকে কাছে যাওয়া যায় সেই উদ্দেশ্যে আমাদের এই কার্যক্রম। মূলত যে কর্মসূচি আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, সেই কর্মসূচিতে বিভিন্ন জায়গার নেতৃত্ব সহ উপস্থিত থাকবেন। একবার যদি রোডম্যাপটা উল্লেখ করেন যে ঠিক কিভাবে আপনারা কর্মসূচিটা করবেন। একটা মোটামুটি রোডম্যাপ যেটা আমরা তৈরি করেছি, আপনার সঙ্গে এটা মোটামুটি আমি আলোচনা করছি। আমরা সাবরুম থেকে শুরু করে বিভিন্ন মন্ডল পরিক্রমা করে আমরা প্রথম দিন শান্তির বাজারে আমরা নাইট স্টে করব। দ্বিতীয় দিন আমরা মাতাবাড়ি থেকে শুরু করে আমরা ওইদিকে আরকেপুর, কাকরাবন হয়ে, ধনপুর বিধানসভার মোহনভোগ হয়ে, আমরা সোনামুড়া বিধানসভার মেলাঘর হয়ে, আমরা নলচর হয়ে আমরা বিশালগড়ে নাইট স্টে করবো। এরকম করে আমরা তৃতীয় দিন সদর, রুরাল, আরবান এগুলা করে আমরা মজলিশপুরে নাইট স্টে করবো। আমরা চতুর্থ দিন আমরা খোয়াইতে নাইট স্টে করবো। এরকম করে আমরা ষষ্ঠ দিন আমরা ধলাইতে নাইট স্টে করবো।
পঞ্চম দিন, আমরা ষষ্ঠ দিন আমরা ঊনকোটির কুমারঘাটে নাইট স্টে করবো, সপ্তম দিনে আমরা ধর্মনগরে নাইট স্টে করবো। এরকম ভাবে আমরা 7 দিনের একটা রুটম্যাপ তৈরি করেছি এবং যেদিন সমাপন হবে, যেদিন শেষ হবে অনুষ্ঠানটা, এই কার্যক্রমটা 8ম দিনে ধর্মনগরে হবে, একটা জমায়েত হবে। ঠিক প্রথম দিন যেখান থেকে শুরু, ঠিক সমাপ্তি যেখানে যে শেষ, সেখানে কে কে থাকছেন, কে কে উপস্থিত থাকবেন? আমরা রাজ্য সভাপতির সঙ্গে বৈঠক করেছি, আমাদের শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী থেকে সময় নিয়েছি, আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে পুরো প্রোগ্রামের বিষয়টা আমরা বলবো এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রী স্যারকে একদিন সময় দেওয়ার জন্য অনুরোধ করব। আমাদের রাজ্য নেতৃত্বরা অনেকেই উপস্থিত থাকবে। আমরা সব এমএলএ মন্ত্রীদের সঙ্গে কথা বলছি, যার যার বিধানসভায় প্রত্যেককে আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার অনুরোধ জানাবো এবং সবাই পজিটিভলি এই অনুষ্ঠানটাকে একটা সার্থক রূপ দেওয়ার জন্য সবাই আমাদেরকে খুব ভালোভাবে পজিটিভলি হেল্প করছে। একেবারে সকলের উদ্দেশ্যে, বিশেষ করে আপনাদের কার্যকর্তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকছে? একটাই বার্তা, আমরা ভারতীয় জনতা পার্টির সরকার আমাদের রাজ্যে আজকে 6 বছর যাবৎ উন্নয়নমুখী সরকার চলছে, সাধারণ মানুষের জন্য, যুবকদের জন্য আমাদের সরকার কাজ করছে। আপনাদের ক্যাপশনে লেখা আছে যুব কংগ্রেস মাঠে আর যুব মোর্চাও প্রস্তুত। আসলে কি, আমরা বিগত দিনগুলি চিন্তা করলে যাদের বয়স অন্তপক্ষে 20 বছরের উপরে আছে বা 25 বছরের উপরে আছে, দুটা মনের আগের তার টিকা যেটা আমরা বললাম, দুটা মনটা কিন্তু ত্রিপুরাবাসী কিন্তু উপভোগ করেছে, যেটা কংগ্রেসের আমল। এই দুটা আমলের লোকগুলি কিন্তু সবাই গিয়েছে এই বিজেপির মধ্যে। তারা দেখলো যে দীর্ঘদিন বাম গভর্নমেন্ট ত্রিপুরাতে পরিচালনা করতেছে, তাদেরকে হটাইতে পারে না। এখন তারা মোদী গভর্নমেন্ট যখন কেন্দ্রে আসলো, ত্রিপুরার কংগ্রেসের মধ্যে যারা আছে সবাই যে বিজেপির নাম ধারিয়ে দিয়া ত্রিপুরার মানুষকে বিভিন্ন ভাবে ভাওতা দিয়া, বিভিন্ন প্রলোভন দেখাইয়া, বিভিন্ন কিছু বলে বছরে 50,000 চাকরি, কর্মচারীদেরকে বলতে সপ্তম বেতন পে কমিশন, জ্বালাও হারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 16টা 17টার মধ্যে 20টার মধ্যে। সেই প্রতিশ্রুতি ত্রিপুরার মানুষ ভুলে গিয়ে, সমস্ত বামপন্থের কাজ কর্ম ভুলে গিয়ে এই কংগ্রেস যারা করত তারা সবাই মিলে এই সিপিএমের কিছু একটা পার্ট দিয়ে এই বিজেপির মধ্যে গিয়ে এই সরকারটাকে পরিবর্তন ঘটিয়েছে। ঘটানোর পরে ত্রিপুরা রাজ্যবাসী ভাবছিল যে ত্রিপুরা একটা শান্তিপূর্ণ পরিবেশ গঠন হবে। দেখা গেল যে দুটা মূল্য যে কাহিনী করেছে কংগ্রেস, যার জন্য 5 বছরে থাকতে পারলো না, তার থেকে বেশি করতেছে এই বিজেপি গভর্নমেন্ট। এখন বিজেপিটা কিভাবে 5 বছরের পর থাকলো? একমাত্র মথা জোড়াতালি দিয়া। যখন বিজেপি দেখতেছে যাইতেছে গা, সেই ত্রিপুরা মথা একটা পার্টি তৈরি করছে রাজার মাথা দিয়া, সেও কিন্তু কংগ্রেস করছে। এই সবে তোলে তোলে আন্ডারস্ট্যান্ড দিক মিলাচ্ছে। ত্রিপুরা মাথা তৈরি করে এই আবার একটা নতুন কইরা পলিটিক্স করে ট্রাইবেল যে জাতি তাদেরকে ভুলাইয়া, তাদেরকে মন ভুলাইয়া আবার নতুন একটা টিভি করে এই সরকারটাকে আবার মানে রাখা গেল। এই ত্রিপুরামতা মানে সমর্থন দিয়ে, যদি ত্রিপুরামতা সমর্থন না দিত তাহলে বিজেপি গভর্নমেন্ট কিন্তু দ্বিতীয় 5 বছরের পর আর সরকার পরিচালনা করতে পারল হয়েছে। এখন শুধু ত্রিপুরামতার কারণে কিন্তু তারা সরকার চালাই দিতে, তাদের পার্সেন্টেজ কত? বিজেপি যে পরিচালনা করতে হবে সরকার, তাদের 30-32-35% মতো তাদের পার্সেন্টেজ, 40-এর উপর তো তারা যায়নি। তাহলে 40% লোক ভোট দিতে, 60% কিন্তু বিরোধী ভাবে আসবে। যারা ভোট দিয়েছিল ত্রিপুরা মাথায়, তারা বিরোধী আসনের জন্য ভোট দিয়েছে। এটা কিন্তু সরকার পক্ষের জন্য ভোট দেননি। ত্রিপুরা মাথা বিভিন্ন বাংলা দেখায় কিন্তু তারা সরকার পক্ষে। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি সোনামুড়া থেকে বলছি। হ্যাঁ, বলুন। কিছুক্ষণ আগে দেখলাম যে আমাদের বিধায়ক সুশান্তদের পার্টির কখন কোথায় অনুষ্ঠান হবে, কে কি কাজ করবে, পার্টি নিয়ে ওরা চিন্তাধারা করছে। আমার প্রশ্নটা হলো সুশান্তদের কাছে যে আপনারা বেকার সমস্যা নিয়ে কি করছেন, স্বাস্থ্য পরিষেবা নিয়ে কি করছেন, এবং স্কুল শিক্ষা ব্যবস্থা নিয়ে কি করছেন,
এতে আমি বলতে চাই যে আপনারা কি কাজ করছেন, সরকারের মধ্যে থেকে আপনারা কি কাজ করছেন? শুধু পার্টি হয়েই কাজ করছেন। পার্টির জন্য করলে চলবে না, পার্টির জন্য সাধারণ জনগণ চিন্তা করবে। যদি আপনারা সাধারণ জনগণের জন্য চিন্তা করেন, এভাবে স্কুলগুলি বন্ধ হচ্ছে, শিক্ষা ব্যবস্থা তো লাচে উঠে গেছে, এমনকি জায়গা তো যেভাবে তীব্রতে বাড়ছে, এই জায়গা তো যদি না থামাতে পারে তাহলে আগামী দিনে ওই সরকারটা আর থাকবে না। শুধু পার্টি করলেই হবে না, আপনারা সরকারের সাধারণ জনগণের জন্য কিছুটা কাজ করেন। যেভাবে দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি হচ্ছে, সাধারণ মানুষ না খেয়েই মরছে। এটা যদি আমার বলার যে আপনারা যেটুকু কাজ করুন, পার্টির জন্য এখন করুন না, সাধারণ জনগণের জন্য কিছু একটা করুন। তাহলে সাধারণ জনগণে আপনার পার্টির কথা চিন্তা করবে, আপনাদের চিন্তা করতে হবে না। এটুকুই বলেছিল। থ্যাংক ইউ। তার পরিসমাপ্তি হবে। এই বাইক যাত্রা শুধুমাত্র যে আমরা বাইকে রাইডিং করব তা নয়, এই বাইক যাত্রার মধ্যে আমাদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড থাকবে, আমাদের বিভিন্ন ধর্মীয় স্থান, স্বচ্ছ ভারত থাকবে, বিভিন্ন। নমস্কার, কে বলছেন? আপনাদের যা দেখলাম আমরা, মাননীয় সুশান্ত চৌধুরী বিষয়, সুশান্ত দাস মহাশয়, বিশালগড়ের বিধায়ক, তিনি যে কথা বললেন, উনি দলের কথা বললেন। আসলে যুক্তরাজ্যের সাধারণ মানুষ, গরিব মানুষ এবং বেকার, তাদের নিয়ে কোনো কথাই বললেন না, তাদের প্রোগ্রামের কথা বললেন। আর একটা দেখলাম মণিপুরে, আমাদের ভারতবর্ষের যে দুজন কুম্ভকুণ্ড আছে, যারা 6 মাস খায় 6 মাস ঘুমায়। তো জানি না মাননীয় মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মণিপুর নিয়ে এখনো একটি কথাও বলে না। মণিপুর আজকে 2 বছর যাবৎ মণিপুরটাকে শান্ত করতে পারছে না। আর ভারতবর্ষটা কি জানবে শান্ত করবো? তারা যেই রাজ্যে থাকবো সেই রাজ্যে এই জাতিগত বিদ্বেষ সবসময় থাকবো। এই সরকার যেই রাজ্যে আছে, আজকে উত্তরপ্রদেশের জাতিগত বিদ্বেষ, হিন্দু মুসলিম, গুজরাটে, ত্রিপুরা, আসামে, এই যে সমস্ত রাজ্যে এই অবস্থা, ভারতবর্ষের এই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মদতে হইতেছে। কিন্তু আমরা আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে এই কথাটা বার্তা দিতে যাই, যান্ত্রিক মণিপুরের দিকে লক্ষ্য রাখুন, আপনার ঘুম ভাঙুন, বাইঞ্জা মণিপুরকে শান্ত করুন। আর সুশান্ত বাবুকে প্রশ্ন আমরা উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা দল যাই করুন, অন্তত বেকার কর্মসংস্থানের ব্যবস্থা করুন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার ব্যবস্থা করুন। আগামী দিনের জন্য ভালো হবে আপনাদের। এতটুকুই বলুন। বিভিন্ন কলেজগুলোতে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে আমরা ইয়তদের সঙ্গে ইয়ত এঙ্গেজমেন্ট করব। আমরা বিভিন্ন সামাজিক কাজে আমরা এই বাইক যাত্রা চলাকালীন যে 7 দিন সময়, সেই 7 দিন আমরা সমস্ত ধরনের কাজ আমরা এই বাইক যাত্রার মাধ্যমে করব। সময়ে আমাদের রাজ্য সভাপতির মুখ থেকে এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে এই বাইক যাত্রা যখন রাজ্যের আপাময় যুবকরা শুনতে পায়, আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সময়ে রাজ্যের বহুলাংশ থেকে যুবকরা শুধুমাত্র ভারতীয় জনতা যুব মোর্চার সঙ্গে জড়িয়ে আছে এরকম নয়, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের যুবকরা এবং রাজনীতির আঙ্গিনায় নেই এরকম যুবকরাও আমাদের সঙ্গে যোগাযোগ করছে প্রতিনিয়ত, যে আমরা আপনাদের সঙ্গে এই বাইক যাত্রায় আমরা অংশগ্রহণ করব। আমরা চাই সমস্ত অংশের যুবকরা আমাদের এই বাইক যাত্রায় অংশগ্রহণ করুক। এটা সম্পূর্ণরূপে একটা সামাজিক কর্মকাণ্ড এবং এই বাইক যাত্রায় যারা বাইক রাইডাররা আছে তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি, 20 তারিখ সকালবেলা অনেক বাইক রাইডাররা যারা আছে, প্রফেশনাল বাইক রাইডার, তারাও আমাদের সঙ্গে সেই বাইক যাত্রাতে অংশগ্রহণ করবে। আমরা
মোটামুটি যেই এস্টিমেট আমরা করেছি 568.6 কিলোমিটার পথ আমরা এই বাইক যাত্রায় আমরা প্রদক্ষিণ করব। এই বাইক যাত্রাতে 7 দিন বিভিন্ন জায়গায় বিভিন্ন মণ্ডলে রাত্রি যাপনের ব্যবস্থা করা হয়েছে। যারা থাকবে তাদের প্রত্যেকের জন্য সুবন্দোবস্ত করা হয়েছে, থাকার, খাবার, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা আমরা করেছি। আমরা আরক্ষা প্রশাসনের কাছে এবং স্বাস্থ্য দপ্তরের কাছে আমরা সাহায্য চেয়েছি। এই বাইক যাত্রা চলাকালীন বিভিন্ন সময়ে আমাদের হয়তো অনেক অসুবিধার সম্মুখীন হতেও পারে, তাই আমরা আরক্ষা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের কাছে আমরা সাহায্য করার জন্য আমরা বলেছি। এই বাইক যাত্রাতে আমাদের মধ্যে যারা বাইক মেকানিজম একটা টিম, তারাও আমাদের সঙ্গে বাইক যাত্রাতে থাকবে। যদি কোথাও কোনো অসুবিধা হয় তারা সেটা তৎক্ষণাৎ তারা দেখবে। এবং পুরো রাজ্য জুড়ে আমার যতটুকু মনে হয় এত বড় বাইক যাত্রা এই প্রথম হতে যাচ্ছে। আমরা যতটুকু খবর নিয়েছি যে প্রত্যেকটা মণ্ডলে, যেই 55টা মণ্ডলে এই বাইক যাত্রা হবে, প্রত্যেকটা মণ্ডল তাদের যে প্রাথমিক বৈঠক সেটা সেরে নিয়েছে এবং কি করে সেই বাইকগুলো যখন ওই মণ্ডলে আসবে তারা কি করে অভিবাদন জানাবে, ফুল মালা দিয়ে, উলুধ্বনির মাধ্যমে, শঙ্খধ্বনির মাধ্যমে বিভিন্নভাবে যে যাদের মত অনুসারে সেই ব্যবস্থাপনা করছে। আমরা আপনাদের মাধ্যমে যারা বাইক যাত্রা করতে আমাদের সংগঠনের বাইরে, ভারতীয় জনতা যুব মোর্চার বাইরে যেই যুবকরা আমাদের সঙ্গে যোগাযোগ করছে যে তারাও এই বাইক যাত্রাতে অংশগ্রহণ করতে চায়, আমি আপনাদের মাধ্যমে তাদের কাছে এতটুকু বার্তা দিতে চাই যে আমাদের এই বাইক যাত্রাটা সম্পূর্ণ সুশৃঙ্খলভাবে একটা শান্তির বাতাবরণ, একটা শান্তির বার্তা এই রাজ্যের বুকে দিয়ে যাবে। এবং প্রত্যেকের মাথায় যেইভাবে আমরা হেলমেট পরে প্রপারভাবে আমরা বাইক রাইডিং করি, স্কুটি চালাই, সেইভাবেই এই বাইক যাত্রাতে প্রত্যেকের মাথায় হেলমেট থাকবে এবং আমরা এই রাজ্যের বুকে একটা নতুন বার্তা, একটা সুন্দর বার্তা আমরা দিতে চাই। যুব মোর্চা প্রতিনিয়ত এই রাজ্যের বুকে আমরা বিভিন্ন সময় মানুষের পাশে, আর্তদের পাশে, অসহায়ের পাশে, গরিব দুস্থদের পাশে আমরা দাঁড়িয়েছি এবং সময় সময়ে আমরা তাদের থেকে সমর্থন পেয়েছি। তারা আমাদেরকে বিভিন্ন সময় আমরা যে তাদের পাশে দাঁড়িয়েছি তার জন্য শুভেচ্ছা অভিবাদন আমরা তাদের থেকে আশীর্বাদ নিয়েছি। আজকে আপনাদের এখানে ডাকার মূল উদ্দেশ্য যে আমরা একটা বিশেষ কর্মসূচি রাজ্যভিত্তিক, যেটা সাবরুম মৈত্রী সেতু থেকে শুরু করে আমাদের রাজ্যের অপর প্রান্তে চুড়াইবাড়ি পর্যন্ত সমাপ্তি হয়ে আমাদের উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগরে এসে সেটা পরিসমাপ্তি হবে। মূলত এই নমো যুবা বাইক যাত্রা, যেটা আগামী 20 নভেম্বর থেকে সাবরুমের যে মৈত্রী সেতু আছে সেই মৈত্রী সেতু থেকে হাজার হাজার যুবক বাইক হাতে নিয়ে রাজ্যের বিভিন্ন মণ্ডল, আমাদের প্রথম অবস্থায় আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা মোটামুটি 55টা মণ্ডল আমরা প্রদক্ষিণ করব। 20 নভেম্বর থেকে 26শে নভেম্বর
এই 7 দিন ব্যাপী আমাদের এই নময় যুবা বাইক যাত্রা চলবে। এই বাইক যাত্রায় আমাদের সাংগঠনিক যে 10টি জেলা আছে, এই সাংগঠনিক 10টি জেলা এবং 55টি মণ্ডল আমরা এই বাইক যাত্রার মাধ্যমে 7 দিন সমানে আমরা প্রদক্ষিণ করব এবং পুজোর ঠিক পরে এই রাজ্যের মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে দেওয়া, এই রাজ্যকে নেশামুক্ত রাজ্য গড়ে তুলতে সরকার যেইভাবে কাজ করছে, সরকারের হাতে হাত মিলিয়ে সরকারকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং এই রাজ্যে একটা সুশৃঙ্খল সরকার, একটা সুশাসনের সরকার চলছে, সেই বার্তা রাজ্যের প্রতিটা অংশে প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য। নভেম্বর সকাল 9টায় আমরা এই যাত্রাটা শুরু। পুরো ভারতবর্ষ এবং পুরো এই রাজ্যে সবাই আমরা জানি যে বিগত 24 মাস ধরে 2 বছরের মতন হতে গেল মণিপুরে একটি বিশাল সংকটে মণিপুরের মানুষরা দাঙ্গায় এবং রোজ তাদের পেছনে তাদেরকে গুলি মারা হচ্ছে, রোজ মেয়েদেরকে নৃশংসভাবে মেয়েদেরকে নগ্নভাবে হাঁটানো হচ্ছে, রেপ করা হচ্ছে এবং আমরা জানি যে কি 2 দিন আগে জিরিবামে সেম ঘটনা হয়েছে, 4 থেকে 5 জনকে অপহরণ করে নিয়ে চলে যায়। কিন্তু আমরা দেখেছি আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উনি চুপ, আমাদের হোম মিনিস্টার অমিত শাহ উনি মণিপুর নিয়ে কোনোই কথা বলছে না। আমরা এই কথা আমাদের এলওপি লিডার রাহুল গান্ধীজিও অনেকবার ওনাকে বলেছে যে আপনি মণিপুরে যান, আপনি এই প্রবলেম সলভ করুন, কিন্তু আমরা দেখেছি যে দিনের পর দিন উনি চুপ করে। লাইভে আছেন, আপনার কথা শোনা যাচ্ছে, আপনি বলুন। ঠিক আছে, আমি এক দুটা কথা। যুব কংগ্রেস কথাটা সুন্দর হবে, কিন্তু যুব কংগ্রেস যে সময় আমার কিন্তু 2বার যুব কংগ্রেসের সার্টিফিকেট আছে, একবার বিজু সিনহা সভাপতি আছে, ওই আমি 7 দিন ট্রেডিং দিয়া সার্টিফিকেট নিয়েছি। সুদীপ বর্মা একা জেল গিয়েছে গা অরুণ করে পাচ্ছি, আর বিজু সিনহা সভাপতি আছে কয় সুকমর কংগ্রেস করতে তো আমরা শেষ হই স্যার, জীবন জীবন দুলিশ সাত। আর সুদীপ বর্মনের বর্মর মধ্যে যেদিন পর্যন্ত কংগ্রেস হইতে থাকবো কোনো কাম হবে না, কারণ এর হচ্ছে সিপিএম এর দালাল। আপনারা না আছে ইলেকশন আগে আয়া বুঝি সরকার, এরপরে তো শেষ, পরে আমরা বাড়ি ঘর ভাঙিয়ে দূর মুজ বানাই লাই, এবার ফোন করলে তারা সুযোগ যুব কংগ্রেস সার্টিফিকেট আছে মাত্র। এবার যদি আপনার নেটে যদি দেখান যায়, আমি এখানে যেসব সভাপতি আছেন 2058 কত করতেন না, তার আমার 2বার ট্রেনিং দিয়েছি, একবার কোয়াই একবার কৈলাসর গিয়ে আমরা কয়েছে গেছি, আমি কয়েছে বুঝে স্যার। কংগ্রেসটা কিন্তু ভালো, কিন্তু এই সুদীপ বর্মন মন্ত্রী যতদিন থাকবো কংগ্রেস কি করে থাকবে, এরা একবারে না চাইবে ওরকম দিকে হইব সরকার হয়ে পড়ছে, আর এরা তলে তলে সব এখানে বেচেলা। এইসব কথা মানে অনেক সময় কোন লাগে কি লাইভ অনুষ্ঠানে, এটি কিন্তু কোনের কথা না, তো অনেক সময় করি মানে দুঃখে। কংগ্রেস দলটা ভালো ঠিকই, কিন্তু কংগ্রেস নীতি আদর্শ তারা যে কয়েকটা বাটফার আছে, এটির লেগে ভালো লাগে না। এটি আগে ঠিক হইলে কংগ্রেস ঠিক হয়ে যাবে, কিন্তু এরা ঠিক হচ্ছে না। প্রতি মনে আছে 300 দিলে 22 লক্ষ, এটা করলে কি কংগ্রেস সরকার আইব? যুব কংগ্রেস সার্টিফিকেট আছে আমার, যদি আমি লাইভ করতাম মিথ্যা কথা কোনো দিনও করতাম না। বিরোধী সেনা সভাপতি জানি ঠিক না স্যার, এই যুব কংগ্রেস সার্টিফিকেট আমি। নমস্কার। দিন উনি চুপ করে বসে আছে, উনি শীত ঘুমে আছে এবং প্রত্যেক দিন মণিপুরে কোথাও মার্ডার হচ্ছে, কোথাও মানুষকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে, মহিলাদেরকে নির্যাতন করা হচ্ছে, নগ্ন রাস্তায় হাঁটানো হচ্ছে। এটি একটি লজ্জাস্কর ব্যাপার এবং সবচেয়ে
ইম্পর্টেন্ট কথা, এটি গভর্নমেন্ট রিপোর্টসে দেখা গেছে যে এখন পর্যন্ত 60,000 60,000 লোক বেঘর হয়ে রয়েছে। 317 জনের মতন এখন পর্যন্ত মারা গেছেন, মার্ডার করা হয়েছে, আর 7,000-এর থেকেও বেশি লোক ইনজোর্ড। তো আমরা ধিক্কার জানাই এবং আমরা অতি সত্বর রাষ্ট্রপতি শাসন চাই ওইখানে, এবং আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি আওয়াজ তুলতে চাই যে আপনি শীতঘুম থেকে উঠুন মোদিজি, এবং শীতঘুম থেকে উঠে মণিপুর, যেটা ভারতের একটি অঙ্গ, সেই মণিপুর রাজ্যটাকে বাঁচান। প্রথমে আপনাদের সকলকে নমস্কার। অ্যাকচুয়ালি আমরা ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটি একটা কার্যক্রম হাতে নিয়েছি, যেটা আপনি বলার চেষ্টা করেছিলেন। আগামী 20 তারিখ থেকে আমরা একটা যুবযাত্রার একটা সূচনা করব সাবরুম থেকে। এই যুবযাত্রা সাবরুম থেকে সূচনা হয়ে ধর্মনগর পর্যন্ত প্রায় 1 সপ্তাহ ব্যাপী এই যাত্রা আমাদের চলবে। আমরা প্রায় 55টি মন্ডল কভার করব, এবং বিভিন্ন মন্ডলে বিভিন্ন ইয়ুথ এঙ্গেজমেন্ট কার্যক্রম থাকবে, বাইক র্যালি থাকবে, এবং গোটা বিষয়টা হলো আমরা যুবকদেরকে আরো বেশি করে কিভাবে কানেক্ট করা যায়, ইয়ুথ কানেক্ট কিভাবে করা যায়, সেই উদ্দেশ্যে আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি। আমরা আমাদের বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্ক তুলে ধরবো, আমরা বিভিন্ন ট্যুরিজম স্পট গুলাকে হাইলাইট করার চেষ্টা করব, এবং আরো বেশি করে কিভাবে যুবকদেরকে কাছে যাওয়া যায় সেই উদ্দেশ্যে আমাদের এই কার্যক্রম। মূলত যে কর্মসূচি আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, সেই কর্মসূচিতে বিভিন্ন জায়গার নেতৃত্ব সগুণ উপস্থিত থাকবেন। একবার যদি রোডম্যাপটা উল্লেখ করেন যে ঠিক কিভাবে আপনারা কর্মসূচিটা করবেন। একটা মোটামুটি রোডম্যাপ যেটা আমরা তৈরি করেছি, আপনার সঙ্গে এটা মোটামুটি আমি আলোচনা করছি। আমরা সাবরুম থেকে শুরু করে বিভিন্ন মন্ডল পরিক্রমা করে আমরা প্রথম দিন শান্তির বাজারে আমরা নাইট স্টে করব। দ্বিতীয় দিন আমরা মাতাবাড়ি থেকে শুরু করে আমরা ওইদিকে আরকেপুর, কাকরাবন হয়ে, ধনপুর বিধানসভার মোহনভোগ হয়ে, আমরা সোনামুড়া বিধানসভার মেলাঘর হয়ে, আমরা নলচর হয়ে আমরা বিশালগড়ে নাইট স্টে করবো। এরকম করে আমরা তৃতীয় দিন সদর, রুরাল, আরবান এগুলা করে আমরা মজলিশপুরে নাইট স্টে করবো। আমরা চতুর্থ দিন আমরা খোয়াইতে নাইট স্টে করবো। এরকম করে আমরা ষষ্ঠ দিন আমরা ধলাইতে নাইট স্টে করবো। পঞ্চম দিন আমরা, ষষ্ঠ দিন আমরা ঊনকোটির কুমারঘাটে নাইট স্টে করবো। সপ্তম দিনে আমরা ধর্মনগরে নাইট স্টে করবো। এরকম ভাবে আমরা 7 দিনের একটা রোডম্যাপ তৈরি করেছি, এবং যেদিন সমাপন হবে, যেদিন শেষ হবে অনুষ্ঠানটা, এই কার্যক্রমটা 8ম দিনে ধর্মনগরে হবে, একটা জমায়েত হবে। ঠিক প্রথম দিন যেখান থেকে শুরু, ঠিক সমাপ্তি যেখানে যে শেষ, সেখানে কে কে থাকছেন, কে কে উপস্থিত থাকবেন? আমরা রাজ্য সভাপতির সঙ্গে বৈঠক করেছি, আমাদের শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে সময় নিয়েছি, আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে পুরো প্রোগ্রামের বিষয়টা আমরা বলবো, এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রী স্যারকে একদিন সময় দেওয়ার জন্য অনুরোধ করবো। আমাদের রাজ্য নেতৃত্বরা অনেকেই উপস্থিত থাকবে। আমরা সব এমএলএ মন্ত্রীদের সঙ্গে কথা বলছি, যার যার বিধানসভায় প্রত্যেককে আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার অনুরোধ জানাবো, এবং সবাই পজিটিভলি এই অনুষ্ঠানটাকে একটা সার্থক রূপ দেওয়ার জন্য সবাই আমাদেরকে খুব ভালোভাবে পজিটিভলি হেল্প করছে। একেবারে সকলের উদ্দেশ্যে, বিশেষ করে আপনাদের কার্যকর্তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকছে? একটাই বার্তা, আমরা ভারতীয় জনতা পার্টির সরকার আমাদের রাজ্যে আজকে 6 বছর যাবৎ উন্নয়নমুখী সরকার চলছে। সাধারণ মানুষের জন্য, যুবকদের জন্য আমাদের সরকার কাজ করছে। প্রত্যেকটা অংশের যুব ভাই বোনদের কাছে অনুরোধ করব, সবাই যেন আমরা ভারতীয় জনতা পার্টি আরো বেশি করে শক্তিশালী করতে পারি, সাধারণ মানুষের মধ্যে যেন ডেভেলপমেন্টের কাজগুলো আমরা যেন পৌঁছাতে পারি, যুবকদের উন্নয়নের জন্য যেন সবাই মিলে আমরা কাজ করতে পারি। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন সেখানে যুব মোর্চার প্রদেশ সভাপতির বক্তব্য, অন্যান্যদের বক্তব্য, এবং অবশ্যই আজকের বক্তব্য থেকে যারা প্রত্যেকে বিষয়গুলো উত্থাপন করতে চেয়েছেন, সেটা হচ্ছে নিজেদের মতন করে শক্তির জানান দেওয়া। সেই বিষয়গুলো বোধহয় আরো একবার প্রমাণ হয়েছে, আরো একবার বিষয়গুলো উত্থাপন করা সম্ভব হয়েছে। আপনারা অবশ্যই রাজ্যের চারদিকের খবরাখবর রাখবেন, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অবগত আছেন, কথা বলবেন। আমরা আরো বেশি বেশি করে আপনাদের নিয়ে আলোচনা করব। প্রতিদিনের মতন আলোচনা উঠে আসবে নানা বিষয়। আপনারা দেখতে থাকবেন PB24। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।